আজকে পড়ছি শওকত আলীর গল্প লেলিহান স্বাদ। এখন ধানের মৌসুম। কুয়াশার মধ্যে অনাথ শিশুর মতো শুয়ে থাকে অন্ধকার। ধূসর কুয়াশার ভেতর দিয়ে চুয়ে পড়া জোছনা এখন বড়ই করুণ দেখায়। মাঝে মাঝে মেঘ এসে ঢেকে দিচ্ছে চাঁদ। উত্তরের বাতাস ধীরে ধীরে প্রবল হয়ে উঠতে চায়, শোয়া যায় না। বেড়ার ফাঁক দিয়ে শিরশির শিরশির করে বাইরের হাওয়া ঢুকছে। খড়ের গাদার উপর শুয়ে থাকতে থাকতে এক সময় উঠে বসতে হয়েছে। কি জার রে বাপু, এবার আগুন মাসে হাড্ডি কাঁপাছে বাহে, না জানি মাঘত কি হবে। একজন ঠান্ডায় জড়সড় হয়ে কথা বলে, হা বাহে বেড্ডি জার। অন্যজনের স্বল্প মন্তব্য। তারপর বসে থাকে, বাইরে হাওয়ার শব্দ শুনতে চেষ্টা করে। খোলা মাঠে বিল জমির বিস্তৃত কুয়াশার মধ্য দিয়ে এমনিতেই রোজকার বাতাস বয়ে যায়। সেদিকে কান পেতে রাখে দুজনে। অনুমান করতে চেষ্টা করে বাতাসের শব্দটা সোচ্চার হচ্ছে কিনা, বেসুরো আওয়াজ শোনা যায় কিনা। ঘরের ঝাঁপ বন্ধ, কিন্তু দেখো হাওয়া ঢুকছে খড়ের বেড়ার ফাঁক দিয়ে। আধার কেটে কেটে ছুরির মতো ধারালো হাওয়ার ঠান্ডা দাঁত শরীর ছুঁয়ে দিচ্ছে। মনোহর বর্মন আর শব্দর আলী দুই ছায়া শরীর থেকে থেকে হাতে হাত ঘষে, আর থেকে থেকে বলে ওঠে, ইহ শালার কুঞ্জার নামিল বাহে। আগিন জ্বলা মনোরদা, আগিন তাফি এক না। শব্দর আলী আগুনের উষ্ণতা কল্পনা করে। হা ভাই, আর নয়, এবার আগুন জ্বলাই, বেড্ডি জার। মনোহর নড়ে চড়ে ওঠে। কিন্তু শালাইটা কুণ্ঠে রাখলো ভাই। আগুন আর উত্তাপের আশায় মনোহর বর্মন হাতড়ে হাতড়ে দেশলাই খুঁজতে আরম্ভ করে। আর দেশলাইটা তখন যেন পাকাল মাছ, স্তূপীকৃত খড়ের ভেতরে কেবলই হারিয়ে যাচ্ছে। মনে হয় সোজাসুজি মহাজনের ঘরে গিয়ে ঠাঁই নিলেই বা কি হয়, কিংবা মহাজনকে জানিয়ে গায়ের দিকে চলে গেলেও তো পারে। মহাজন কি আর বুঝবে না? কিন্তু কোনো বুদ্ধি টেকে না শেষ পর্যন্ত। মনে পড়ে যায় মহাজনের ঘরে আজ কাশেম আলীর বউ আছে। ডাকাডাকি করলে লোকটা রেগে যাবে, হয়তো মারধর করে তাড়িয়েও দিতে পারে। তার চাইতে এই ভালো, বসে থাকাই বুদ্ধিমানের কাজ। বাইরে এখন হাওয়ার শব্দ আরো সোচ্চার হয়ে উঠছে। উত্তরের ঠান্ডা বাতাস দমকে দমকে ঢুকছে কুড়ের ভেতরে। একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। বুদ্ধিমানের মতো দুই বন্ধু অনেকক্ষণ বসে বসে হাওয়ার ওই খেলা দেখল আর বুঝল বসে থেকেও কোনো লাভ নেই। শেষে দুজনে ঘুমোবার জন্য শেষবারের মতো আয়োজন করল। শরীর বিছিয়ে পা লম্বা করে দিল। তারপর গায়ের ছেঁড়া চাদর শরীর থেকে দুহাতে খড় বিছিয়ে দিল নিজেদের উপর। শেষে মাথা ঠেকে চোখ বুঝল, এবার ঘুমোবে। শালার ঘুম যাবে কোথায়? খড়ের ছাজালো গন্ধে নাকের ভেতরটা তিরতির করে। তা করুক, ভ্রুক্ষেপ করতে চায় না কেউ। তবুও ভালো যদি ঘুমানো যায়। মাথা মুখ শরীর সব কিছু এখন খড়ের স্তূপের নিচে। পাশ ফিরলে বিছানা এখন দোল খায়। হ্যাঁ, এইবার চাদরের নিচে কিছুক্ষণ নিঃশ্বাস ফেললেই শরীরে ধরবে। আর তখন বাহে নিন্দামুমুই। নিন্দাসে না বাহে, যারে কাহারও নিন্দাসে না। উতরিয়া বয়ার আর গুহার এমনই তেজ দেখো, হাড্ডি পর্যন্ত হিঙ্গল করে দেয়। ওরা জানে ঠান্ডা বাতাস আসছে সোজা উত্তর থেকে, যেদিকে ভোরবেলা সূর্যোদয়ের সময় তাকালে পাহাড়ের ঝলমল চূড়ো দেখা যায়, সেই দিক থেকে। কিন্তু যে ঘন কুহা গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরে যাচ্ছে, ঢেকে দিয়েছে আসমান আর দিগন্ত, ধান ক্ষেত আর পৃথিবী যার জন্য একাকার, সেই কুহার উৎস কিছুটা পশ্চিমে। আসলে গাঢ় এই কুয়াশা উঠে আসছে টাঙ্গনের বুক থেকে, যাকে এখন আর খুঁজে পাওয়া যাবে না।
যে এখন দিগন্ত আসমান আর ধান ক্ষেতের মতোই একাকার। হ্যাঁ, একাকার, একাকার আর বিস্তৃত, জানা নেই কত দূরে গিয়ে শেষ। কুহার বড়ই কুহুক বাহে। চোখ আছে তোমার, কিন্তু লজরটা চলে না। রাস্তা আছে, কিন্তু দেখা যায় না। গুহার ভিতর গাঁও নাই, বাগিচা নাই, ঘন নাই, মানুষ নাই, কিছু নাই। খালি একটা জিনিস আছে, সে তোমার জাতটা, শরীরের কষ্টটা। জাতটা তোমার দেহের চামড়া কামড়ায়, মাংস কামড়ায়, হাড্ডি কামড়ায়, ছাড়ে না কিছুতে। মাহাজনের ধারের মতন বাহে শরীরের ওই জারের কষ্টটা। ছাড়ে না, কোনো মতে ছাড়ে না। ঘুমোবে কেমন করে? ঠান্ডা কেবলই ঢুকছে টাটি বেড়ার ফোকর দিয়ে, বিচালির ফাঁকে ফাঁকে শিরশির শিরশির করে ঢুকে যাচ্ছে। প্রথমে পা জড়িয়ে ধরছে, ধীর স্রোতের মতো কনকন করে উঠে আসছে হাঁটুর উপর। তারপর হাড় বেয়ে বেয়ে উঠে আসছে শিরদাঁড়া পর্যন্ত। বারবার আসছে ঢেউয়ের মতো, একের পর এক। আর দুজনের শরীর থরথর করে কাঁপিয়ে দিচ্ছে। না, নিন্দার হবে না মনোরদা। শব্দর আলী পারে না। উঠে বসে এক সময় বলে, শালার বাতাস নিন্দা বা দিবে নাই। মনোহরও তখন উঠে বসেছে। সত্যিই বোঝা যাচ্ছে ঘুমোতে দেবে না এই বিশ্রী শীত। একসময় তার মনে হলো এভাবে থাকা ঠিক হবে না, একটা কিছু উপায় বের করা দরকার। শরীরের উপরে বিছানোর খড়গুলো সরিয়ে সেও উঠিয়ে পড়ল। বলল, চলো শব্দর, এই উঠে পড়ে থাকলে বেমার ধরবে, একটা ব্যবস্থা করি। আবার ব্যবস্থার কথা ভাবে মনোহর। ওই পুরনো কথাই, এখন মহাজনের ঘরে গিয়ে ওঠা যায়, নইলে মহাজনকে ডেকে তুলে একটা আগুনের ব্যবস্থা হতে পারে, কিংবা মহাজনকে জানিয়ে গায়ের মধ্যেও গিয়ে উঠতে পারে। কিন্তু বারবার ঘুরে ফিরে মহাজনের রাগী চেহারাটাই মনে পড়ল। মনে হলো মহাজন হয়তো দরজাই খুলবে না, আর যদি বা খুলে তাহলে গরু পেটাবার পাড় দিয়ে পিটিয়ে লাশ বানিয়ে দেবে। বড্ড বদরাগী লোকটা। শব্দর আলী উদম গায়ে ছেঁড়া চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে ছাপটা একটুখানি খুলল, আর সঙ্গে সঙ্গে ঠান্ডা হবার ছাপটা এসে লাগলো চোখে মুখে। শুনতে পেল বাতাস শীষ কেটে যাচ্ছে ধানের পুঞ্জর ফাঁক দিয়ে। বাইরের অন্ধকার এবার ঘোলাটে, কুয়াশায় কিছু দেখা যায় না। তারা না, চাঁদ না, মেঘ না, কেবল মনে হচ্ছে কাটা ধানের স্তূপীকৃত পাজাগুলোর দানোর মতো থমথম দাঁড়িয়ে রয়েছে। দুজনে আরেকবার তাকিয়ে দেখলো বাইরের দিক, আর দেখে কথা সরল না কারো মুখে। এখন স্পষ্ট বুঝতে পারছে আজ রাতের এই ঠান্ডাটা ভোগাবে। বাথানের গরুগুলোর কি যে দশা হইল কে জানে। মনোহর অস্পষ্ট বলতে চেষ্টা করে, রাখ তোর গরু। শব্দর বিরক্ত হয় গরুর কথা শুনে, বলে, নিজের কি দশা হবে সেই কথা চিন্তা কর, নিজের অবস্থাটা কি হবে সেইটা বুঝে থাক ভালো করে। মনোহর বর্মন মাথা ঝাঁকিয়ে সজাগ হলো। নিজের কথা ভাবতে চাইল তখন, কিন্তু ভেবে পেল না কিছু। কি ভাববে? শুধু বলল, চল পালাই। কুণ্ঠে? কুণ্ঠে পালাবো তুই? শব্দর মুখিয়ে ওঠে, বলে, গাঁত তোর তানে কে সেজাবে চাই রাখছে রে? খুব নয়, সম্ভবত ধিক্কার দিচ্ছে শব্দর আলী। মনোহর বর্মনের জন্য কেউ আরাম শয্যা পেতে রাখেনি। দরজা খুলে কেউ তাদেরকে ঘরের ভেতরে ডেকে নেবে না। মনোহর জানে না তা নয়, মনোহরও জানে ওসব, তবুও বলতে চায়। আশার কথা, সম্ভাবনার কথা ভাবতে ভালো লাগে বলেই হয়তো বলতে চায়। বলতে চায় আরামসজ্জা হয়তো কেউ পেতে রাখেনি, তাই বলে ডাকলে কি আর কেউ দরজা খুলে ঘরের ভেতরে ঠাঁই দেবে না? গায়ের মানুষ বলেও তো নিশ্চয়ই কিছু হলেও মায়া মমতা আছে।
এসব বলতে চায়, কিন্তু বলে না। বলে লাভ নেই, শব্দ শুনতে চাইবে না। সে এখন স্থির চোখে বাইরের দিকে তাকিয়ে আছে। ছোড়ার গায়ে বড্ড রাগ, একটুতেই গর্জে উঠতে চায়। পরশুদিন মহাজন তার পিঠে একখানা কঞ্চি ভেঙেছে, তবুও দেখো এখনো কেমন ক্ষেপে উঠতে চাইছে। মনোহরের মনে হলো শব্দর আলী সম্ভবত এখন অন্য কথা ভাবছে। কে জানে, হয়তো মেয়ে মানুষ নড়ছে তার মগজে। হারামজাদা উইতেই মরেছে। মনোহর বর্মন জানে ছোড়াদের রক্তে মেয়ে মানুষের স্বাদ উতলালেই এমনই বিপদ হয়। কতদিন বোঝাতে চেয়েছে, আরে বাপু, তোর বাপ নাই, মা নাই, কেহ নাই, তোর ভুঁই নাই, ঘর নাই, তোর কেন এত বেহার স্বাদ? তুই কেন মানুষের বহু বেটির দিকে নজর দিব? কিন্তু কার কথা কে শোনে? শব্দর আলী ঝাঁপ বন্ধ করলো আবার। বাইরে তখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। ছাপ বন্ধ করেই সোজাসুজি তাকালো। তারপর মনোহর বর্মনের মুখোমুখি দাঁড়িয়ে শুধল। এখন কি করব মনোহরদা? মনোহরের তখন কাঁপুনি ধরেছে, চোয়াল কেঁপে কেঁপে উঠছে। একবার শুধু চকিতে মনে হলো এখান থেকে সরে পড়া দরকার, কিন্তু কোথায় পালাবে ভেবে পেল না। সরু আলের উপর দিয়ে 5 মাইল দূরত্বটাকে এখন দুস্তর মনে হচ্ছে। কুয়াশায় কিছুই চোখে পড়ে না। সবে ধান কাটা শুরু। গরু, ছাগল, মানুষ, গাড়ির চলাচল বাড়লে একসময় হয়তো মাঠের মাঝখান দিয়ে লিক পড়বে। তখন তাই দেখে আন্দাজে পথ চলা যাবে, কিন্তু সেও তো বেশ কিছুদিন পরের ব্যাপার। এখন চোখের সম্মুখে শুধুই কুয়াশা, গাঢ় আধারেই মেশানো বিবর্ণ গুহা। যে গুহার ওপারে দৃষ্টি চলে না, যা ভেদ করে পা চালালে গন্তব্যে পৌঁছানো যাবে কিনা তার ঠিক নেই। কিছু বলতে পারে না মনোহর। কুয়াশা এমনই বিপজ্জনক, কিছুই বলা যায় না। একবার সে এমনই কুয়াশার রাতে এই কান্দরের বুকেই সারা রাত ঘুরে মরেছিল। সেই কথা মনে পড়ে যায়, আর চুপ করে থাকে, অস্থির হয় না। জীবনে অনেক দুর্যোগ দেখেছে সে। একবার তুফানে ঘরদোর উড়িয়ে নিল। তুফানের সঙ্গে লড়াই করে যান বাঁচালো, কিন্তু ভাগ্নেটা ঘর চাপা পড়ে মরে গেল। তারপর সে বছর বানের ঢল নেমে এলো উত্তর থেকে, ভেসে গেল সে দক্ষিণে। পথি বউ গাছের ডালে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে পড়ে সেই যে ডুবে গেল, আর উঠল না। গরু দুটো খুঁজে পাওয়া গেল না, সব গেল, শুধু সে নিজে বেঁচে রইল। বোঝো মানুষের জীবন কেমন। আকাল হয়, বান বন্যা ভেসে আসে, ভূমিকম্প, ঝড়, তুফান, রোগ ব্যাধি, মানুষকে কত কিছুর মুখোমুখি হতে হয়। আর এসব দেখে সে জানে মুখোমুখি হয়ে অস্থির হতে নেই। অস্থির হয়ে কিছু লাভ হয় না। কপাল, আসলেই মানুষের কপাল, কপালে যা লেখা থাকে তাই হয়। কিন্তু ওই যে চনমনে তরুণ রক্ত, তাজা জওয়ানি, সেই জওয়ানি কখনো কপালে হাত দিয়ে বসে থাকে না। দোষটা তো ওই বয়সের, খ্যাপামিটা তো ওই রক্তের। শব্দর আলী কি করবে? শব্দর আলী ইতিমধ্যে বার কয়েক ঝাঁপ খুলে বাইরে তাকিয়ে দেখেছে, তারপর আবার ঝাঁপ বন্ধ করে পাশে এসে বসেছে। শেষে অনেকক্ষণ বসে থাকবার পর সে উঠল। বাইরে বিশ্রী কান্নার শব্দ শোনা যাচ্ছে। খামারে যে কুকুরটা বাচ্চা দিয়েছে সম্ভবত সেটারই চিৎকার। শব্দর আলী কে জানে কেন ভীষণ রেগে গেল, আর রেগে গিয়ে টান মেরে খুলে ফেলল ঝাপটা। তারপর ডাকল, হ্যাঁ মনোরদা, বাহার চল। কিন্তু বাইরে কোথায় যাবে? খোলা কান্দারে হাওয়ার ঝাপটা ভীষণ আছাড় খাচ্ছে। উত্তর থেকে বাতাস শব্দ করে ছুটে আসছে। দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উথাল পাথাল অন্ধকারটা দেখে নিল দুজনে। তারপর পা বাড়ালো, কিন্তু কোথায়? তক্ষুনি শুরু হলো বেদম বৃষ্টি। বৃষ্টি, শীতের তীক্ষ্ণ বৃষ্টি। শব্দর থমকালো। কিছু দূর এগিয়েও আবার ফিরে আসতে হলো।
মজা দেখো মনোরদা, শব্দর ভীষণ হতাশ হয়ে বলল। শালা মহাজন মায়া মানুষের গলা ধরে নিন্দাচ্ছে, আর আমরা জারে মরে যাচ্ছি। দুনিয়ার বিচারটা দাও। মনোহরের স্মৃতিতে তখন চকিতে মেয়ে মানুষের ছবি দোল খেয়ে গেল। কাশেম আলীর বউকে বুকে নিয়ে মহাজন এখন ঘুমিয়ে আছে। মেয়ে মানুষের শরীর বড় গরম, ঘুমোতে ভারী আরাম। সুবলা দু হাতে পেঁচিয়ে ধরত গলা। সারা রাত অমনি বুকের মধ্যে পড়ে থাকত। দীর্ঘশ্বাস বের হয় মনোহর বর্মনের। কপাল, নেহাতি কপাল, নইলে সুবলার মতো একখানা দশাশয়ী বউ, ভরপেট পোয়াতি, তখন অমন করে বানে জলে ভেসে গেল। অমন গরম শরীর, সেই শরীর হয়ে গেল হিম ঠান্ডা। বোঝো? শব্দরকে বলে, মহাজন যা খুশি করুক, তোর কি তাতে? তোর যেমন কপাল তেমনই তো হবে। হ্যাঁ, শব্দের আলী থুতু ফেলে। কপালের কথা আর শুনাইস না মনটা, কপাল কি আর এমনি হয়? ছোড়ার মেলা অভিযোগ। মহাজনকে বলল, এবার ধান মারি মহাজন, জারের কাপড়াকানি দরকার। মহাজন সে কথা শুনল না, কিন্তু ধান মারাই হলো। স্তূপাকার ধান বস্তা ভর্তি হয়ে হাটে চলে গেল। তিনি আর মজুরের কপালে জুটল না একটি মুঠো। শুধু ডেকে বলল, তোমার হিসাব লিখা রইল, পরের বার ধান নিও। কাণ্ডটা দেখো, ধান কেটে আনা, মারাই ঝাড়াই করা, মহাজনের গোলায় তুলে দিয়ে আসা, সব কিছুর মজুরি 16 ভাগের 1 ভাগ। কিন্তু ওই 1 ভাগ দিতেই মহাজনের হাত উপুর হয় না, চোখ লাল করে থাকে সর্বক্ষণ। এদিকে কপাল দেখো লোকটার, কাশেম আলীর বউকে নিয়ে শুয়ে থাকে রাতভর। এখন আবার রহিমউদ্দিনের বিধবা মেয়েটাকেও বিছানায় শোয়াবার তাল খুঁজছে। ওদিকে আবার দেখতে না দেখতে দেনার দায়ে মহিন্দরের জমি হাতের মুঠোয় এনে ফেলল। তার সব আছে, তবুও দেখো একে একে আসছে কেমন হোটেল, কিন্তু খামার তা না কিছু দিবা চায় না। ভিক নয়, মেহনতের দাম, তাও দিবা চায় না। একে একে বলে যায় শব্দর আলী, কাঁপতে কাঁপতে বলে যায় জ্বালার কথা, অপমানের কথা, ক্ষুধার কথা। কখনো গলা সোচ্চার হয়, কখনো আবার বাইরের হাওয়ায় শব্দে গলা ডুবে যায়। কথা বলার সময় চোয়াল থরথর করে উঠছে, কিন্তু থামতে চায় না ছোড়া। এদিকে মাথার ওপরকার চুল চুইয়ে পানি গড়াতে আরম্ভ করেছে। বৃষ্টিটা বোধহয় জোরে নামল। মনোহর ঝাঁপ খুলল। আর নয়, এবার বাইরে বেরোবে। এখানে এই কুড়ে ঘরে পড়ে থাকার মানে নির্ঘাত মরণ। বাইরে পা রাখবে, আর তখনই চিৎকার করে উঠল শব্দর আলী, মনোরদা! কিরে, কি? মনোহর মুখ ফেরায়। ছোড়া তখন কথা বলতে পারছে না। দাঁতের পাটির বেসামাল কাঁপুনির ভেতর থেকে আওয়াজ বেরোলো শুধু, শালাইটা মনোরদা, শালাইটা। যেন মণিমাণিক্য কিছু। উল্লাস লাফিয়ে উঠল বুকের ভেতরে। দেশলাই, তার মানে উত্তাপ, তার মানে নরম ঘুম। আবার জলা, জলারে ভাই। মনোহর অস্থির হয়ে ওঠে। তখন চাল থেকে গল গল করে পানি নামতে আরম্ভ করেছে। কিন্তু কপাল বলতে হবে, দেশলাইটা ভেজা নয় একেবারে। কাঠির টোকা মারতেই হাতের আড়ালে কেমন নীল আলোর শিখা জ্বলে উঠল। আহ, কি সুখ! আগুনের শিখাটুকু দেখেই শরীরের কাঁপুনি থেমে যাচ্ছে যেন। কাছাকাছি বসলো দুজনে। এক মুঠো খড় দেশলাইয়ের শিখার উপরে ধরল, কিন্তু দেখো জ্বলল না খড়, খড়গুলো ভেজা। মনোহর তখন খাবলা মেরে খড় তুলল আরেক মুঠো। আবার কাঠি ঘষল দেশলাইয়ের পিঠে, এবং এবারও শিখা জ্বলে জ্বলে নিভে গেল। তখন দুজনে পাগলের মতো কুড়ের ভেতরে চারদিকে হাতড়ে ফিরল, যদি এক মুঠো শুকনো খড় পায়। যেখানেই হাত দেয় সেখানেই সপসপে ভেজা, শুকনো নেই কোথাও, আশা নেই কোথাও। অন্ধকারে আশা থাকে না। আবার চুপচাপ বসতে হলো। বিমূঢ় বসে বৃষ্টির শব্দ শুনল।
থেকে থেকে আসমানে কেমন গড়গড় শব্দ হচ্ছে। শব্দরালি দেশলাইটা বাইরে বৃষ্টির দিকে ছুঁড়ে ফেলতে যাচ্ছিল। মনোহর হাত চেপে ধরল। পাগলা হয়েছে নাকি? রাখ এটা, কোমরাত বান্ধে রাখ, এটা ফালাই দিলে আগুন কোনটা পাবো? এবার আর কুড়ে ঘরে থাকবার কোনো কারণ নেই। পায়ের ছাতা ছাপিয়ে উঠেছে পানি। কুড়ের ভেতর ধারাবর্ষণ আরম্ভ হয়ে গেছে। আর ঠিক এমনই সময় বেরিয়ে পড়ল দুজনে। ধানের পুঞ্জগুলো আড়াল নিল কিছুক্ষণ, তারপর এগুলো। একটু পরে বৃষ্টির ফোঁটা কাটার মতো গায়ে বিঁধতে লাগলো। একবার ভাবলো ফিরবে, কিন্তু কোথায় ফিরবে? পেছনে আশ্রয় কোথায়? খামার বাড়ির সীমানা পার হবার আগেই বুঝে নিল হাতে পায়ে সাড়া নেই। তবুও থামবার কথা ভাবল না। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। হেঁটে চলল, কিন্তু কোন দিকে? ডাইনে, বায়ে, সামনে, পেছনে, সব দিকে কুয়াশা, অন্ধকার, বৃষ্টি সব একসঙ্গে দাপাচ্ছে। কোন দিকে পথ? গো গো করে উঠছে বাতাসের বেগ। শব্দ শোনা যাচ্ছে, ঝাপটা ধাক্কা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না কিছু। আসমানে বিজলি চমকায় না, চাঁদ এখন জোনাক ঝরায় না, তারা ঝিকমিক করে না। কিন্তু দেখো, বাতাসের বৃষ্টি ঠিকই চাপকে যাচ্ছে। দেখো বা না দেখো, সামনে তোমাকে চলতেই হবে। একটু পর উপরে নজর তুলতেই পা থেমে গেল দুজনার। হঠাৎ দেখলো বিশ্ব চরাচর জুড়ে নীল আলোর আভা ছড়িয়ে যাচ্ছে। বাতাসের গোঙানির সঙ্গে সঙ্গে কোথায় যেন শূন্য লোকে জ্বলে উঠেছিল নীল আলো। আর সেই আলো ছড়িয়ে যাচ্ছে এখন পূর্ব থেকে পশ্চিমে, লেগে রয়েছে আভার মতো আকাশময়। বৃষ্টি, অন্ধকার, কুয়াশা, সবার উপর দিয়ে ছড়িয়ে যাচ্ছে সেই নীল আভা। আর মানুষ দুইজন দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বিশাল আসমানে সেই চেহারা দেখলো অনেকক্ষণ ধরে। মনোহর বর্মনের তখন ভগবানের কথা মনে হলো। রাম রাম বলে উঠতে চাইল, কিন্তু বলল না, ডাকল না ভগবানকে। বিমূঢ় অবস্থায় সম্ভবত মনে হয়েছিল আসমানের ওই নীলাভা ঈশ্বরের কোনো দৈবলীলা। হয়তো ঈশ্বরের কোনো ইঙ্গিত জানানো হলো মানুষকে। এবার হয়তো অগ্নিকাণ্ড হবে, কিংবা ধেয়ে আসছে মোড়ক, অথবা প্লাবনও হতে পারে। নানান আশঙ্কা চমকে চমকে গেল মনের মধ্যে, কিন্তু কিছু বলল না। কথাটা মনে মনে গোছাতে চেষ্টা করল। ডাকলো একবার সঙ্গী শব্দরালিকে, কিন্তু কথাটা গোছাতে পারল না। শুধু বলল, এবার মনে হয় বান আসবে। বান আসবে, প্লাবনের ঢলের মতো। সেবারে যেমন জলপাইগুড়ি, তেঁতুলিয়া থেকে ভাসিয়ে নিয়ে এসেছিল মানুষ, গরু, ঘরবাড়ি, যে বানের জলে ডুবে মরল মনোহরের পোয়াতি বউ, সেই রকম বান। শব্দরালি কল্পনা করল ভয়াবহতাটা। কিছুক্ষণ আগে দেখা আসমানের চেহারাটা মনে এলো সেই সঙ্গে, কিন্তু ভয় লাগলো না। আল্লাহর নাম উচ্চারণ করলো না, কল্পনা করল সবাই ভেসে যাচ্ছে, মানুষ, গরু, মহাজন, কাশামালির বউ, গাছ, ঘরের চাল, সেই নিজে মনোহর বর্মন, সবাই একসঙ্গে ভাসছে। তখন হাসি পেল তার, কিন্তু হাসল না, শুধু ডাকল, মনোরদা। মনোহর সাড়া দেয় না, সাড়া দেবার প্রয়োজন বোধ করে না, শুধু কান পাতে। মনোরদা, ওটা বুঝি জিনটি নবে, কি কইস? মনোহর বৃষ্টি ভেজা অন্ধকার মুখে হাসি দেখতে পায়। শব্দরালি হাসছে কেমন দেখো, ভয় ডর নেই ছোড়ার। অন্য সময় হলে ধমক দিত, এখন শুধু বলল, ও কথা কইস না, কইবা নাই কোথা? কেনে? শব্দরালি হাসে, পাগল হয়ে গেল নাকি ছোড়া? মনোহর ভেবে পায় না কি বলে থামাবে হারামজাদাকে। শুধু বলে, চুপ থাক শব্দ, হাসি মাজাক ভালো নয় বাপু। কিন্তু জিন হইলেই বা আমার কি ক? যদিন ভূত হয় তা হইলেই বা আমার কি? আমার কি ক্ষতি করবে শালা?
হাঁটে দুজনে, আর থেকে থেকে শব্দরালির গলার স্বর উচ্চকিত হয়ে ওঠে। এক একবার হোঁচট লাগলে গাল দিয়ে ওঠে ছোড়া। বাতাস এবার মুখোমুখি, মাথা ঝুঁকিয়ে রাখতে হচ্ছে, নইলে চোখের উপরে এসে লাগে বৃষ্টির ফলা। এবারে চলনটা হয়েছে ঠিক জানোয়ারের মতো। বৃষ্টি ভেজা জানোয়ার যেমন উবু হয়ে হেঁটে যায়, তেমনি হয়েছে মানুষ দুটির অবস্থা। আলের উপর ঝুঁকে পড়া, ভেজা কার্ঝাড় হাত দিয়ে সরিয়ে দিতে পারছে না এখন। ইচ্ছে থাকলেও হাত এখন আর ইচ্ছের অধীন নয়। কিছুই আন্দাজ করা যাচ্ছে না, তবুও এক একবার মনে হয় বায়ে বোধ হয় গোসাই পাড়া, ডাইনে হাড়িটোলা। একবার মহাজনের কথা আবার ফিরে আসে। কখনো মনে হয় নেকমরদের মেলার কথা। মগজের ভেতরে নানান ভাবনা এখন খেলা করে, নানান ইচ্ছে আর স্বাদ জ্বলছে আর নিচ্ছে। এখন একবার হাড়িটোলা গেলে হয় মনুরদা। হ্যাঁ, এইটাই তো চাইছিলে তুমি। মনোহর বর্মন মনে মনে গাল দিয়ে উঠল। হারামজাদা, জামানি তোমার উতলে উঠছে। ঠান্ডা বাতাস দেখে মেয়ে মানুষের জন্য লোভ লাগছে শালা বেকু। মনোহর গাল দেয় মনে মনে, কিন্তু কথা বলে না। জানে কথা বলে কোনো লাভ নেই। দাদা, শুনিছি রঙ্গিলা নাকি পাইসা লয়। শব্দরালির গলায় বিচিত্র স্বর বেরোচ্ছে এখন। যুবতী রঙ্গিলার কথা মনোহর বর্মনের মনে পড়ে গেল। যৌবন যেন বুকের উপর টলমল করে নাচছে সর্বক্ষণ, বাতাস লাগা দরিয়ার বুকে ঢেউয়ের মতন। সেই রঙ্গিলা। হারামজাদার কপালে দুঃখ আছে। মুই জামু একবার, দেখেলিস মনোরদা। চলের কাঁপুনি সামলাতে পারে না, তবুও বলে হারামজাদা। দেখেলিস মনোরদা, মহাজন যেদিন ধান দিব ওই দিন, হ্যাঁ ওই দিনই হাটত ধান বেচে মুই রঙ্গিলারটে চলে যাম, দেখেলিস তুই। কিন্তু দাঁতে ঠোকাঠুকি বাজিয়ে মনোহর শুধায়, কিন্তু ধান কে দিবে তোকে? কেনে? বাহ, কেন দেবে নাই? পা হড়কে যেতে চায়। সামনে বোধ হয় নিচু জমি, ধানের গোড়া পায়ে ফুটছে হয়তো। হাওয়াটা বোধ হয় দিক বদল করলো, এবার ডান দিক থেকে ঝাপটা এসে লাগছে। মহাজন ধান দিবে নাই, কিষানের পেটের ভাত দিবা চায় না, দেখিস দিবে নাই। হাত পা অসার, কিন্তু বিড় করে বকে চলছে দুজন মানুষ। আলাপ নয়, স্মৃতি, জ্বালা, ক্রোধ তখন একসঙ্গে সোচ্চার হচ্ছে দুজনের মনে। শব্দরালির বড় স্বাদ ছিল রহিমউদ্দিনের বিধবা মেয়েটাকে নিকা করে ঘর বাঁধবে, কিন্তু দেখো মহাজনের নজরটা ওইখানে। ক্ষেতের ধান বলো, ঘরের বউ বলো, আদরের মেয়ে বলো, সব কিছু গিলে খাবার জন্য মহাজন মুখ মেলে বসে আছে। কাছে গেলে রহিমউদ্দিনের বেটি ভারী সর্বনাশা হাসি হাসে, বলে ঘর বান্ধ আগে, তারপর এসো। রাস্তাঘাটে আসনাই করে কুত্তা বিলাই, আসমানে বিজলির মতো চমকে উঠে তার ধারালো হাসি। রহিমউদ্দিনের বেটি সখিনা নয় শুধু, মায়ের কথাও মনে পড়ে। মা ছিল আমার, বড় করুণ মা আমার। কান্দে কান্দে যার যার মা জননী। চৌধুরী মহাজনের বউ ঝিদের খুশি করবার জন্য বুড়িমা ধান ভানতে ভানতে গীত গাইত। কিশোরী বয়সে শেখা, বিয়ে বাড়ির রসালো গীত। হায় গো, মায়ের কি অপমান! মাকে গাইতে হতো, কাপড়া কুণ্ঠে পালে গো মহলা, গহনা কুণ্ঠে পাল। দোলার বিবির শাড়ি পেলি কোথায়, গয়না কে দিল তোকে? আসবার পথে দোকানির সঙ্গে আসনাই করে জুটিয়ে আনিসনি তো? মহাজনের ছুকরি বউ বেটিদের খুশি করার জন্যে ওই অশ্লীল গান গাইত মা জননী। শব্দরালি স্মৃতিতে দেখতে পায় চোয়ালের হাড় উঁচু, দাঁত বেরিয়ে আসা রুগ্না মা, সোনার মতো চুল মায়ের। মা দেখো, শীতের রাতে ছেলের গায়ে কাঁথার ঢেকে দিচ্ছে। মনোহর বর্মনের স্মৃতিতেও তখন গান, কেষ্টলীলার গান গাইত সুবলা। যখন আসমানে জোছনা, দেবী পূজার গন্ধ ভাসে বাতাসে, তখন গুনগুন করে গান গাইত সুবলা।
সৈক যমুনার ঘাটত আর নিজাম, সোনা জৈবন মুই কণ্ঠে নুকাম। পা দিয়ে কোমর সাপটে ধরত যুবতী বউ। আর ছেলে, ছেলে জন্ম নেয়নি, কিন্তু পেটের ভেতরে তখন সাড়া দিয়ে উঠতে শিখেছে। এক একদিন হাত বুলাতো বউয়ের পেটে, স্পষ্ট বোঝা যেত শব্দ হচ্ছে ভেতরে, ছেলের প্রাণ স্পন্দনের শব্দ, ধিক 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 ধিক। স্মৃতি দেখতে দেখতে চলেছে মানুষ দুজন, কখনো হোঁচট খাচ্ছে, কখনো পিছলে যাচ্ছে, পায়ের তলায় থেতলে যাচ্ছে পাকা ধানের শীষ। কাদায় গড়িয়ে পড়লে গাল দিয়ে উঠে আবার হাঁটছে। একসময় অন্ধকারে ডুবে থাকা কান্দর জেগে উঠল সমুদ্র মোহনায় দ্বীপের মতো। অন্তরিক্ষে যে নীল আলোর আভা ছড়িয়ে গিয়েছিল, তাই যেন এখন ভেসে উঠল কান্দরের বুকে। চারিদিকে শূন্য অন্ধকারের মাঝখানে ধূসর কুয়াশার স্তর গাঢ় হলো আরো। তারপর যেন মৃত্যুর মতো থাবা বাড়িয়ে দিল সামনের দিকে। স্মৃতিতে যে মানুষ দুটি বিচরণ করছে তখন কেবলই হাত বাড়াতে লাগলো তাদের দিকে। কখনো বিষধরের হিমস্পর্শ হয়ে গেল অনুভূতিতে, কখনো প্রকাণ্ড ক্ষুধা হয়ে নারীর ভেতরে ঢুকে জ্বালা ধরালো, কখনো আবার গোরস্থানের বিশাল ভয় হয়ে থমথম করে দাঁড়ালো সামনে। কিন্তু মানুষ দুটি তখনও স্মৃতিবাসী, ভয় নেই, চেতনা নেই, জ্বালা নেই। স্মৃতিতে রৌদ্রোজ্জ্বল উষ্ণতার মধ্যে স্নান করে চলেছে তারা। কখনো রুগ্না মায়ের মুখ দেখছে, কখনো দেখছে অন্তঃসত্ত্বা মৃত বউয়ের বিশাল উদর, কখনো কিষানের সভায় উৎক্ষিপ্ত হাতে দাবি জানাচ্ছে, আবার কখনো শুনছে সমবেত হুঙ্কারে মাঠ প্রান্তর করে কারা যেন কাঁপিয়ে দিচ্ছে। গুলি চলল দেখো বীরগঞ্জে, হতভাগারা তবু কান্দর জুড়ে ধান কাটতে নেমেছে। স্মৃতির ওপারে স্মৃতি। মনোহর বর্মনের তখন বালক বয়স, শব্দর আলীর তখন জন্মই হয়নি। সেই হুজুগে মরে গেল শব্দর আলীর বাপ। হায় গো মা জননী, আর কান্দিস না মা, হবে রে সুবলা, আমারও সব হবে। দুজন নয়, যেন একজনের স্মৃতি, যেন একজনের জ্বালা, একজনের কান্না, একজনের স্বাদ। দুজন মানুষ তখন একজন হয়ে পথ হাঁটছে। এদিকে দেখো, আসমান হঠাৎ থেমে গেল, বৃষ্টি বন্ধ হয়ে গেল মাঝপথে। ঘোলাটে চাঁদের আলো ফুটে উঠল কুয়াশার দেয়ালে। তখন শুধু হাওয়া বইছে তীব্র, ধারালো ছুরির মতো। ধান ক্ষেতের আলপথ ধরে শীষ কেটে যাচ্ছে হাওয়া, পায়ে পায়ে দাঁত বসিয়ে দিচ্ছে, হাড়ের ভেতরে একটানা চিবোতে আরম্ভ করে দিয়েছে। দেখতে দেখতে কুয়াশাও কাটতে আরম্ভ করলো। পা চলতে চায় না আর, হাঁটু যেন জমাট হয়ে আসছে, কানের ভেতরে শব্দ ঢোকে না, কে যেন ভেতরকার ফুটো বন্ধ করে দিয়েছে। আর ঠিক এমনই সময় মহাজনের পুরনো খামার বাড়ির সীমানা দেখা গেল। দেখা গেল গোয়াল ঘরের পাশে মাথা দোলাচ্ছে ন্যাড়া আম গাছ। এক মুহূর্ত দাঁড়ালো দুজন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল এখন আর একজন নয়, দূরে দূরে দাঁড়ানো দুজন। হাত ছোয়ালো গালে, হাত নয়, মনে হয় অন্য কিছু। পথটুকু পার হয়ে ঘরের সামনে গিয়ে দাঁড়াতে লাগলো অনেকক্ষণ। দেখলো ভারী আরামের ঘর বানিয়েছে মহাজন। একদিকে বাথান, সেখানে গাই গরু আরাম করছে, আর এদিকে মস্ত চৌচালা ঘরে মহাজন। আম গাছের পাতায় পাতায় ঝড়ো শব্দ হচ্ছে। ঘরের ভেতরকার লণ্ঠনের লাল আলো ফুটে বেরোচ্ছে দরজার ফাঁক দিয়ে। মহাজন, এ মহাজন, শব্দ চিৎকার করে উঠল। স্খলিত বিচিত্র স্বর বেরোলো গলা দিয়ে। মনোহর বর্মনও ডাকল, মহাজন, এ মহাজন। একবার ভাবল চৌধুরী মহাজন হয়তো মাঝরাতের ফুর্তি মারতে ব্যস্ত। লেপে রুমের তলায় মেয়ে মানুষের শরীর চটকে গনগনে তাপ বার করার চেষ্টায় বেসামাল। আরেকবার মনে হলো মহাজন হয়তো কাশেম আলীর বউয়ের বিশাল বুকের মধ্যে মুখ গুজে বেহুশ হয়ে ঘুমোচ্ছে। মহাজন ঘুমুক অথবা জেগে থাক, ওই অবস্থায় সহজে বাইরের ডাক শুনতে পাবার কথা নয়। কিন্তু চিন্তা করল
আর সেই সঙ্গে গলার চিৎকার জোর আনল মনোহর। মহাজন, এ মহাজন! তুই উজবুক দিনিয়ারের ডাক শুনে চৌধুরী যখন বাইরে বেরোলো তখন তার হাতে গরু তাড়ানোর লাঠি। কি চাই? হ্যাঁ, কি চাইস তোরা? বেড্ডি জার লাগিছে মহাজন। চৌধুরী চমকে উঠে দুই জানোয়ারের কথা শুনে বলে, কি বললি হারামজাদা? জার লাগছে বলে পালিয়ে এসেছিস? হ্যাঁ? তারপর চিৎকার করে বলল, ভাগ শালারা, ভাগ বলছি, যা। বলতে বলতে লাঠি উঁচিয়ে ছুটে এলো। মনোহর বর্মন নড়ল না। শব্দর আলী সরে দাঁড়াবার প্রয়োজন বোধ করল না। দুজনেই দাঁড়িয়ে দেখতে লাগলো লোকটা কিরকম অহেতুক আস্ফালন করতে পারে। তারপর এক সময় যখন বাতাস শো শো করে ওঠে, বুড়ো আম গাছের ডালপালা দোল খায়, তখন ক্রুদ্ধ লোকটাকে বাচ্চা ছেলের মতো মনে হয়। ক্ষিপ্ত চৌধুরী তখন দাবা থেকে নেমে এসেছে। অবলীলাক্রমে গালাগাল করতে করতে ছুটে এলো আর শট বাড়ি মারতে লাগলো দিনিয়ার দুজনের গায়ে। মারল আর গর্জে গর্জে উঠতে লাগলো, যাব নাই, যা, চলে যা হারামজাদা, ধান ফলায় চলে আসলো, এখনো খাড়ায় আসিস বলছে আর এলোপাথারি পিটিয়ে চলেছে। মনোহর দেখছে যেন সে নয়, তার নিজের শরীর নয়, অন্য কারো পিঠে লাঠির ঘা এসে লাগছে। সে দেখছে মানুষটা বড্ড তরপায়, সর্বক্ষণ চোখ গরম করে আছে, একটুতেই শুধু লাফিয়ে ওঠে। বোঝো কি মানুষ। এইসব দেখতে দেখতে কেমন হাসি পেয়ে গেল মনোহর বর্মনের। আরো দেখলো দরজার আড়লে এসে দাঁড়িয়েছে কাশেম আলীর ছেনাল বউ। তখন ডাকলো মনোহর, হ্যাঁ ভাইয়ে, কেমন আছেন? সালাম চৌধুরী নজর ফিরিয়ে দেখল পেছনে। মেয়ে মানুষটাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ফসে উঠল আরেকবার, এই মাগি, বন কর দুয়ারটা। দরজা বন্ধ হলো, কিন্তু সম্মুখে তখনও দাঁড়িয়ে দুই জানোয়ার। সালাম চৌধুরী চিৎকার করে উঠল সহ্য করতে না পেরে। চিৎকার করে লাঠি উঁচিয়ে আরেকবার ছুটে এলো, কিন্তু শব্দর আলী, মনোহর বর্মন তেমনই দাঁড়িয়ে, নড়ে না, সরে যায় না, ভয় পায় না। বাতাস বয়ে যাচ্ছে তেমনি, স্পর্শে সানানো ছুরির ধার তেমনি প্রখর। আসমান একবার মেঘ দেখায়, একবার চাঁদ দেখায়। মারমুখ চৌধুরী মহাজনের আস্ফালন দেখে মনোহরের মুখে হাসি খেলে গেল একটুখানি। চৌধুরী তখন ঝাঁপিয়ে পড়েছে শব্দর আলীর উপর, লাথি মারল, গাল দিল, লাঠির ঘা মেরে চলল একের পর এক। অস্পষ্ট আলোয় দেখা গেল শব্দর আলী হুমড়ি খেয়ে পড়েছে মাটিতে, মুখ দেখা যাচ্ছে তার। মনে হলো শব্দর আলী নয়, তার দাদা দীনবন্ধু বর্মন। দীনবন্ধু বর্মনকে মারছে মহাজন। তারপর আবার মনে হলো, না, দাদা নয়, বোধহয় তার বাবা। আর বালক বয়সে মনোহর দূর থেকে দেখছে তাকিয়ে তাকিয়ে। মনোহর বর্মনের স্মৃতি উথাল পাথাল করে। কান্না নয়, ক্রোধ নয়, যন্ত্রণা নয়, বিষণ্ণ একটা ঢেউ দুলিয়ে যাচ্ছে স্মৃতি। কখনো বাস্তবে, কখনো স্বপ্নে, কখনো ধান, কখনো লড়াই, কখনো স্ত্রী স্বপ্নে আলিঙ্গন, সব ভাসছে কুয়াশার মধ্যে। একসময় মহাজন চলে গেল। শব্দর আলীর কাছে গেল তখন মনোহর। আকাশে ওদিকে মেঘ কাটছে, কালো কাচের মতন আসমানে তারা ঝকঝক করে উঠল। চাঁদের আলোয় দেখা গেল শব্দর আলীর মুখ, কপাল ফেটে কালো রক্ত গড়াচ্ছে। ছোড়া উঠে দাঁড়াতে চেষ্টা করছে তখন। মনোহর হাত ধরে টেনে তুলল। জীবন এমনই, কিষান এমনই হয়, মহাজন এইরকম। ঝড়, বৃষ্টি, বাতাস সব এমনই হয়ে থাকে। রক্তমাখা শব্দলালের মুখ ঠান্ডা জোছনায় জল জল করে উঠল। মনোহর নজর করে দেখল মানুষটা টেনে টেনে নিঃশ্বাস নিচ্ছে। একবার বলল, পানি খামো দাদা। কিন্তু পানি কোথায় এখানে? মনোহর ডাইনে বায়ে তাকিয়ে দেখল। কুয়োতলায় গেলে অনেকটা পথ হাঁটতে হবে। শব্দর আলীর ভার সে ঘাড়ে করে উঠে দাঁড়াল, তারপর সামনের দিকে এগিয়ে চলল।
তখন মনে হলো শব্দর আলী নয়, নিজেকেই টেনে নিয়ে চলেছে সে। আহত কাতর ঠান্ডা শরীরটা তার নিজেরই। শেষে একসময় দুজনে মহাজনের দাওয়ায় গিয়ে বসল। মনোহর এক একবার শব্দর আলীর পিঠে হাত বোলায়। কেমন মনে হয় চিরকাল সে এমনইভাবে হাত বোলাতে পারবে। আহা, ছোট ভাইটি তার। এক একবার অজাত সন্তানের কথা মনে পড়ে যায়, আর তখন ভাবে সুবলার পেটে হাত বোলাচ্ছে সে। শব্দর আলী অবশেষে উঠে বসল। থরথর করে কেঁপে যাচ্ছে দেহ। কাঁপুনির দমকে সারা শরীরে ঝাঁকুনি লাগছে। মনোহরের নিজের শরীরও তখন কাঁপুনি ধরেছে। যে শরীর এতক্ষণ সাড়া তোলেনি, সেই শরীরই এখন প্রবলভাবে সোচ্চার হয়ে উঠল। ঘরের ভেতরে ওদিকে কারা যেন কথা বলে চলেছে। মেয়ে মানুষের হাসি খিলখিল করে বেজে উঠছে থেকে থেকে। আর তখন শব্দর আলীর শীত বাধা মানতে চাইল না। দাওয়ায় তুলে রাখা শুকনো খড়ের পাচার দিকে সে হামা দিয়ে এগিয়ে গেল। ভারী যার বাহে, ভারী ঠান্ডা এখন আর সহ্য হয় না, নিজেকেই শোনাতে লাগলো বারবার করে। একটু পরে দেশলাই ঘষার শব্দ হলো। মনোহর দেখল তার বুদ্ধি, চিন্তা, বিবেচনা, তার অতীত, স্বপ্ন, স্মৃতি সব কিছু একাকার করে জ্বলে উঠল নীল শিখা। শিখাটি দুলল, ছোট হলো, তারপর লম্বা হয়ে লাল আলো ছড়িয়ে দিল চারদিকে। খড়ের নিচে শিখাটি রাখলে দেখা গেল ভারী ধীরে একটি খড়ে আগুনটা সরে যাচ্ছে। একটা থেকে দুটো, সেখান থেকে 5টা, 10টা, 100টা। ধোঁয়া দেখা গেল শেখার উপরে, আর তারপরই দেখা গেল লাল আলো উদ্ভাসিত হয়ে উঠেছে চারিদিকে সূর্যোদয়ের মতো। উত্তাপ এসে লাগছে গায়ে। আহ, ঝিম ধরে আসছে দেখো শরীরের ভেতরে। শব্দর আলী উঠে সরে গিয়ে দরজার শেকলটা তুলে দিয়ে এলো। ভারী কোমল লাগছে এখন হাওয়াটাকে। ঘুম কেমন ভারী হয়ে চোখের পাতা জুড়ে নেমে আসছে। মনোহর বর্মন আর শব্দর আলী দু চোখ ভরে দেখল স্তূপীকৃত খড়ের আগুন বাঁশের চালায় গিয়ে ধরেছে, লাফিয়ে যাচ্ছে একদিক থেকে আরেক দিক। ঘরের ভেতর থেকে কে যেন চিৎকার করছে। কোনো মেয়ে মানুষ যেন কাঁদছে কোথায়। কারা যেন সমানে ধাক্কা দিয়ে যাচ্ছে বন্ধ দরজায়। দুজনের কারোরই তখন সেদিকে খেয়াল দেবার অবসর নেই। নয়ন ভরে দেখছে দাও দাও আগুনের লেলিহান শিখাগুলোকে। জন্ম জন্মান্তরের স্বাদ, সারা জীবনের সবকিছু তখন চোখের সামনে জ্বলে জ্বলে উঠতে লাগলো, আর মানুষ দুজন প্রাণ ভরে তাই দেখতে লাগলো।